আগস্ট ২০১৭ রাখাইন রাজ্য মিয়ানমারের সেনাবাহিনী অগ্নিসংযোগ করছে, গুলি ছুটছে, লাখ লাখ রোহিঙ্গা মানুষ সর্বস্ব ফেলে পালাচ্ছে বাংলাদেশের দিকে। সেই ২০১৭ সালের গণহত্যার পর বাংলাদেশ হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবির। কক্সবাজারে জড়ো হলো ১২ লাখেরও বেশি রোহিঙ্গা। গ্লোবাল সিকিউরিটি ৯ বছর ধরে তারা আছে। ৯ বছর ধরে প্রতিশ্রুতি হয়েছে, আলোচনা হয়েছে, চুক্তি হয়েছে, কিন্তু একজনও ফেরত যায়নি। এখন খবর এলো মিয়ানমারের সামরিক সমর্থিত সরকার বাংলাদেশে থাকা ৩,০৮,৭৯৭ জন রোহিঙ্গাকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে। দুনিয়া নিউজ পত্রিকার বড় হেডলাইন হলো, সোশ্যাল মিডিয়ার আনন্দ ছড়ালো, মনে হলো অবশেষে সমাধানের দরজা খুলল। কিন্তু সত্যিটা কি তাই? এই স্বীকৃতির মানে কি সত্যি ঘরে ফেরার পথ খুলে গেছে, নাকি এটা আরেকটি কূটনৈতিক প্রতিশ্রুতি যা কাগজে থাকবে, বাস্তবে হবে না? আজকে সেই পুরো সত্যিটা জানবো। আগে সংখ্যার হিসাবটা পরিষ্কার করা দরকার। বাংলাদেশ মোট ৮,২৮,৮২৪ জন রোহিঙ্গার নাম মিয়ানমারের কাছে পাঠিয়েছিল যাচাইয়ের জন্য ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ৬টি ধাপে। দুনিয়া নিউজ সেই তালিকার মধ্যে মিয়ানমারের যাচাই করে ৩,০৮,৭৯৭ জনকে, অর্থাৎ মোট তালিকার মাত্র ৩৭%। বাকি ৬৩%-এর কী হবে? মিয়ানমার জানিয়েছে ১,১৩,৫০৭ জনকে যাচাই করা সম্ভব হয়নি, আর ৪,২৪১ জনকে সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। দুনিয়া নিউজ আর বাকি ৪ লাখের বেশি মানুষ, তাদের নাম এখনও যাচাইয়ের অপেক্ষায়। এদিকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে মোট রোহিঙ্গা জনসংখ্যা দাঁড়িয়েছে ১১,৮২,৭৫৫ জন। ২,৪৫,৯৯৮টি পরিবার। ক্রাইসিস গ্রুপ প্রতি বছর ক্যাম্পে জন্ম নিচ্ছে ৩২,০০০-এর বেশি শিশু, অর্থাৎ যে হারে স্বীকৃতির প্রক্রিয়া চলছে তার চেয়ে দ্রুত বাড়ছে জনসংখ্যা। এই গাণিতিক বাস্তবতাই বলে দেয় শুধু যাচাই দিয়ে সমস্যার সমাধান হবে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তুলি, মিয়ানমারের এই স্বীকৃতি কি আসলেই নতুন কোনো অগ্রগতি, নাকি আগের মতো আরেকটি প্রতিশ্রুতি? ইতিহাস দেখুন, ২০১৮ এবং ২০১৯ সালে দুইবার প্রত্যাবাসনের চেষ্টা হয়েছিল দ্বিপক্ষীয় প্রস্তুতির পরেও, কিন্তু একজন রোহিঙ্গাও ফেরত যাননি। শ্রীলঙ্কা গার্ডিয়ান কারণ কি? কারণ রোহিঙ্গারা রাজি হননি, তাদের নিরাপত্তার নিশ্চয়তা ছিল না। এপ্রিল ২০২৫-এ মিয়ানমার ১,৮০,০০০ রোহিঙ্গা ফেরানোর ঘোষণা দিয়েছিল, কিন্তু সেই সময়ে মিয়ানমার রাখাইনে ৮০% নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। অর্থাৎ যে সরকার প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিচ্ছে, সেই সরকারের যেখানে পাঠাবে সে জায়গায় নিয়ন্ত্রণ নেই। বিশ্লেষকরা বলছেন মিয়ানমারের ৩ লাখ রোহিঙ্গা স্বীকৃতির ঘোষণা মূলত মালয়েশিয়ার কূটনৈতিক চাপের ফলে এসেছে, কারণ মালয়েশিয়া ১,২৬,০০০ রোহিঙ্গা আছেন এবং সেখানে তাদের বিরুদ্ধে জনমত বাড়ছে। আইপিএস নিউজ, অর্থাৎ এই ঘোষণায় বাংলাদেশের জন্য এটা এশিয়ান কূটনীতির চাপে দেওয়া একটি কৌশলগত বার্তা। এখানেই পুরো সমস্যার মূল গিট। ২০২৪ ও ২০২৫ সালে আরাকান আর্মি রাখাইনের বিশাল অগ্রগতি করেছে। ২০২৪ সালের ডিসেম্বরে তারা মংডু দখল করেছে, যে শহরটি বাংলাদেশ সীমান্তের পাশে এবং বেশিরভাগ রোহিঙ্গার আদি বাড়ি। ক্রাইসিস গ্রুপ বর্তমানে রাখাইনের প্রায় ৯০% রাখাইন আর্মির নিয়ন্ত্রণে। আইপিএস নিউজের মানে হলো, মিয়ানমারের সামরিক জান্তা রোহিঙ্গাদের যেখানে ফেরত পাঠাতে চাইছে সেই জায়গা তাদের নিয়ন্ত্রণে নেই। তাহলে প্রত্যাবাসন হবে কিভাবে? ঢাকা এখন আর একটি স্থিতিশীল সরকারের সাথে আলোচনা করছে না, বরং সামনে রয়েছে একটি বিভক্ত সীমান্ত এলাকা, যেখানে জান্তা, আরাকান আর্মি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী, চোরাকারবারি, সাহায্য সংস্থা ও বেসরকারি মানুষ অনিশ্চিতভাবে মিলেমিশে আছে। আরাকান আর্মি কি রোহিঙ্গাদের ফেরত নেবে? আরাকান আর্মির নেতা মেজর জেনারেল টুয়ান মরাত নাইং বলেছেন, বর্তমান পরিস্থিতিতে বড় আকারের প্রত্যাবাসন নতুন অস্থিরতা তৈরি করতে পারে। তিনি রোহিঙ্গা পরিচয়কেও প্রশ্নবিদ্ধ করেছেন, অর্থাৎ যে শক্তি রাখাইন নিয়ন্ত্রণ করছে সে রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে স্পষ্টভাবে আগ্রহী নয়। ধরা যাক কোনোভাবে প্রত্যাবাসন শুরু হলো, রোহিঙ্গারা রাখাইনে ফিরে গেল, তারপর কি? টেকসই প্রত্যাবাসনের জন্য দরকার নাগরিকত্বের নিশ্চয়তা, চলাচলের স্বাধীনতা, শারীরিক নিরাপত্তা, জীবিকার সুযোগ এবং স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষণ। এই শর্তগুলোর কোনোটাই বর্তমানে নেই। গ্লোবাল সিকিউরিটি মিয়ানমার ১৯৮২ সালের নাগরিকত্ব আইন রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকার করে। এই আইন বদলায়নি। মিয়ানমারের সামরিক বাহিনী দশকের পর দশক ধরে রোহিঙ্গা নিপীড়নের কেন্দ্রীয় ভূমিকা রেখেছে। তারা সত্যিকারের প্রত্যাবাসনের অংশীদার হতে পারে এমন আশা কম। দ্য ডিপ্লোম্যাট আর জান্তার আকাশ হামলার বিপদও আছে। আরাকান আর্মি যদি রোহিঙ্গাদের ফেরানোর অনুমতিও দেয়, তারপরও জান্তার বিমান হামলা থেকে তারা নিরাপদ থাকবে কিনা সেই প্রশ্ন থেকে যায়। অর্থাৎ ফেরত যাও বলা সহজ, কিন্তু যে জায়গায় পাঠানো হবে সেখানে বেঁচে থাকার পরিবেশ নেই।
বাংলাদেশের জন্য পরিস্থিতি ক্রমশ কঠিন হচ্ছে। 2025-26 অর্থ বছরের জয়েন্ট রেসপন্স প্ল্যান 93,45,00,000 চেয়েছে, যা রোহিঙ্গা ও স্থানীয় সম্প্রদায়ের মিলিয়ে 14,80,000 মানুষের জন্য। ক্রাইসিস গ্রুপের এই বোঝা বাংলাদেশের পক্ষে আর বহন করা সম্ভব হচ্ছে না। চীন ও ভারত উভয় মিয়ানমারে নিজেদের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থকে রোহিঙ্গা সমস্যার সমাধানের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে বাংলাদেশ সবচেয়ে বড় মানবিক বোঝা বহন করছে, কিন্তু কূটনৈতিক সুবিধা সবচেয়ে কম পাচ্ছে। কক্সবাজারের স্থানীয় মানুষদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে, পরিবেশ ধ্বংস হচ্ছে, অপরাধ বেড়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কমে আসছে, অথচ বাংলাদেশিরা দ্রুত সমাধান চাইছেন। এই পরিস্থিতিতে মিয়ানমারের স্বীকৃতি একটি স্বস্তির খবর, কিন্তু সমাধান নয়। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বলছে, বাংলাদেশের উচিত শুধু মিয়ানমারের প্রতিশ্রুতির জন্য অপেক্ষা না করে একটি বাস্তবসম্মত মধ্যবর্তী কৌশল নেওয়া। বিশেষজ্ঞরা বলছেন কয়েকটি পথ একসাথে নিতে হবে। প্রথমত, আরাকান আর্মির সাথে সরাসরি যোগাযোগ। রাখাইনের আসল ক্ষমতা এখন আরাকান আর্মির হাতে। জান্তার সাথে চুক্তি করে রোহিঙ্গাদের ফেরানো সম্ভব নয় যদি আরাকান আর্মি রাজি না হয়। দ্বিতীয়ত, আন্তর্জাতিক চাপ বাড়ানো। প্রত্যাবাসন সফল হলে শুধু মানুষের চলাচল নয়, নাগরিকত্ব, নিরাপত্তা ও জীবিকার নিশ্চয়তা দরকার। গ্লোবাল সিকিউরিটি, জাতিসংঘ ও বৃহৎ শক্তিগুলোকে এই শর্ত নিশ্চিত করতে বাধ্য করাই হবে বাংলাদেশের মূল কূটনৈতিক লক্ষ্য। তৃতীয়ত, ক্যাম্পের ভেতরে শিক্ষা এবং দক্ষতা তৈরি। রোহিঙ্গারা যদি শিক্ষিত এবং দক্ষ হন, ফেরত গিয়ে টিকে থাকার সক্ষমতা বাড়বে। 3,08,000 রোহিঙ্গার স্বীকৃতি, এটা 9 বছরের অচলাবস্থার একটি পদক্ষেপ, সন্দেহ নেই। কিন্তু বিশ্লেষকরা স্পষ্ট বলছেন, মিয়ানমারের এই প্রতিশ্রুতির সর্বোচ্চ আলংকারিক বাস্তব নয়, কারণ রাখাইনের 90% এখন আরাকান আর্মির দখলে এবং মিয়ানমার সেখানে প্রত্যাবাসন চালানোর কোনো ক্ষমতা রাখে না। 2018-তেও প্রতিশ্রুতি হয়েছিল, 2019-এও এসেছিল, 2025-এও এসেছিল, এবার 2026-এ আবারও হলো, কিন্তু একজনও ফেরত যাননি। তাহলে এবার কেন যাবেন? যতদিন না রাখাইনে শান্তি ফিরেছে, রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত হচ্ছে এবং স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষণের ব্যবস্থা হচ্ছে, ততদিন এই স্বীকৃতি কাগজে থাকবে। প্রশ্ন হলো, বাংলাদেশ কি আরও 9 বছর এই প্রতীক্ষায় থাকবে? আর কক্সবাজারের 12 লাখ মানুষ যারা জন্মেছে ক্যাম্পে, বেড়ে উঠছেন ক্যাম্পে, স্বপ্ন দেখছেন একটি দেশের, তাদের সেই স্বপ্ন কি কোনোদিন পূরণ হবে?